দেখো, যে কোনো যৌগে মৌলের শতকরা সংযুতি নির্ণয় করতে হবে। একটা যৌগ কিন্তু অনেকগুলো মৌল দ্বারা তৈরি হয়, তাই না? তাহলে এখন ওই যৌগটার মধ্যে মৌলগুলা শতকরা কি পরিমাণে আছে ওইটা আমরা বের করব। ওইটাই হচ্ছে শতকরা সংযুতি। আর এই যে সালফিউরিক অ্যাসিড H2SO4, এই সালফিউরিক অ্যাসিড এর শতকরা সংযুতি নির্ণয়। এটা মানে হলো সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন শতকরা কি পরিমাণ আছে, সালফার শতকরা কি পরিমাণ আছে, তারপর অক্সিজেন শতকরা কি পরিমাণ আছে, এটা আমাদেরকে বের করতে হবে। ওকে, তো প্রথম কাজ হলো আমাদের সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরটা বের করা। বুঝতে পারলে? তাহলে করি। H2SO4 এত এর আণবিক ভর, হাইড্রোজেনের হচ্ছে 1 গুণন 2 যোগ সালফারের হলো 32, অক্সিজেনের হলো 16 গুণন 4, এই পুরোটা ক্যালকুলেশন করে কত হবে? 98 গ্রাম হবে। এটা আমরা জানি সালফিউরিক অ্যাসিডের 98 গ্রাম হয়। ওকে, আচ্ছা, তার মানে মোট সবগুলা মিলে দেখো, সবগুলা মিলে কত? 98 গ্রাম। এই 98 গ্রামের মধ্যে এই জিনিসটা কার, এটা বলো তো? এই জিনিসটা কার? এই জিনিসটা কার? অক্সিজেন, তাই না? তাহলে অক্সিজেন আছে 98 গ্রামের মধ্যে, অক্সিজেন আছে হলো 2 গ্রাম, সালফার আছে হলো 32 গ্রাম, আর অক্সিজেন আছে হলো 64 গ্রাম, তাই না? আচ্ছা, আমাদের একটু ভুল হয়েছে মনে হয়, একটু সুন্দর করে লেখার চেষ্টা করি। দেখো একটু পরে লিখি, এটা কত? 2 যোগ 32 যোগ 4 16 64। তাহলে এটা হলো হাইড্রোজেনের, এটা হলো সালফারের, এটা হলো অক্সিজেনের। তাহলে এবার দেখো, হাইড্রোজেনের শতকরা সংযুতি ভালো করে তাকাও। দেখো, যারটা বের করবো সেটা হবে উপরে, কারটা বের করবো? হাইড্রোজেনের। তাহলে হাইড্রোজেনের পরিমাণ কত আছে এখানে? তাহলে এই দেখো, 2টা হলো উপরে, আর মোট, সরি, এখানে মোট যোগ করে কত হলো? 98 গ্রাম, আর মোটটা হলো সবসময় নিচে। আর যেহেতু শতকরা বের করবো, গুণন 100%, 2.04 হলো এত পার্সেন্ট। তার মানে হাইড্রোজেন আছে 2.04%। এবার দেখো সালফারের শতকরা সংযুতি। সালফারের পরিমাণ কত আছে এখানে? মোট উপরে 32, নিচে মোট টোটাল হলো 98 গুণন 100%। 32.65 সালফারের শতকরা পরিমাণ এইটা। সালফার গেল, এবারে অক্সিজেন। দেখো, অক্সিজেনের শতকরা সংযুতি উপরে কত হবে? 64, নিচে 98 গুণন 100%, 65.3%। এবার একটু তাকাও, আমরা একটু এটা আমরা চাইলে আমাদের অ্যান্সারটা সঠিক আছে কিনা একটু যাচাই করতে পারি। এটা হলো হাইড্রোজেনের পরিমাণ, এইটা হচ্ছে সালফারের পরিমাণ, এটা হচ্ছে অক্সিজেনের পরিমাণ। আচ্ছা বলো তো, তিনটা পরিমাণ যোগ করে কত হওয়া উচিত? 98 গ্রাম কেন হবে? আমরা তো পার্সেন্টেজ হিসাব করতেছি, শতকরা মানে কি 100%, টোটাল জিনিসটাকে আমরা ধরতেছি। জি না, এইটা 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 এই তিনটা মিলে যোগ করে 100% হওয়া লাগবে। 100% হওয়া মানেই তো পরিপূর্ণ জিনিসটা, তাই না? এখন যদি তিনটা যোগ করে যদি 100% হয়, তার মানে বুঝবো আমাদের অ্যান্সার সঠিক আছে, এবং এই যৌগের মধ্যে আর অন্য কোনো মৌল নাই। বুঝতে পারলে? যদি 100% না হয়, তার মানে বুঝবে এখানে আরো অন্য কেউ আছে। তাহলে হ্যাঁ, আমাদের অ্যান্সার আসছে তিনটা যোগ করে 99.99 মানে 100, তাই না? 99.99 মানে 100। দেখো, অ্যালুমিনিয়াম সালফেটের শতকরা সংযুতি নির্ণয়। অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3 হাতে ধরছে সালফেট, নাকি? মাথায় রেখো। আর সালফেটের যোজনী হলো 2 হাতে ধরছে অ্যালুমিনিয়াম, এই মিলে হয়ে গেল অ্যালুমিনিয়াম সালফেট। এটা একটা লবণ। তাহলে এটার শতকরা সংযুতি নির্ণয় করব। দেখো, অ্যালুমিনিয়াম সালফেটের আণবিক ভর, দেখো অ্যালুমিনিয়ামের কত? অ্যালুমিনিয়ামের হলো আণবিক ভর হচ্ছে 26, এখানে 2টা অ্যালুমিনিয়াম আছে, 2 গুণ যোগ। বলো তো এখানে সালফার কয়টা আছে? 3টা সালফার আছে। এই দেখো, সালফার 3টা না? সালফারের আণবিক ভর কত? 32 গুণন 3 যোগ অক্সিজেন কয়টা আছে এখানে?
12টা আছে অক্সিজেন। 4 বাইরে 3, 3 গুণ আছে ওর সাথে, 3 4 12টা অক্সিজেন। তাহলে একটা অক্সিজেনে কত হয়? 16, 16 গুণন 12। তাহলে এখানে হচ্ছে 52 যোগ, আর এখানে হচ্ছে কত? 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 96। আর এখানে হবে 16 গুণন 12, 192। সব মিলে 3টা যোগ করে হচ্ছে 340 আণবিক ভর। তাহলে এইবারে অ্যালুমিনিয়ামের শতকরা সংযুতি দেখো উপরে কত হবে? অ্যালুমিনিয়াম 52, টোটাল অ্যালুমিনিয়াম নিচে গুণন 100%। দেখো এটা ক্যালকুলেশন করে হলো 15.29% অ্যালুমিনিয়াম গেল। এবার সালফার, হ্যাঁ দেখো সালফারের শতকরা সংযুতি এবার কত হবে? উপরে সাদিয়া 96, নিচে কত সাদিয়া? বাহ, দেখো এটা ক্যালকুলেশন করে হলো 28.23%। দেখো এবার অক্সিজেনের শতকরা সংযুতি, হ্যাঁ টোটাল অক্সিজেন হচ্ছে আমার, টোটাল অক্সিজেনের পরিমাণ হচ্ছে 192। সরি তুই না থাকলে যে কি হতো, 156.47। হ্যাঁ তাহলে এইটা ক্যালকুলেশন করে হলো 56.47%। হ্যাঁ ঠিক আছে, ওই যে পয়েন্টের পরে আমরা বাকিগুলো যে নিচ্ছি না, যে ওই জন্য 100 আসতেছে না, আরো কিছু বাদ দিচ্ছে না, আরো তো দিচ্ছে আমাদের ক্যালকুলেটারে। ওকে 99.99 মানে 100। অ্যালুমিনিয়ামের তো 52, অ্যালুমিনিয়াম তো 26 নয় 27। দেখো তুতের ইংরেজি নাম হচ্ছে ব্লু ভিট্রিয়ল। তাহলে তুতের বা ব্লু ভিট্রিয়লের শতকরা সংযুতি নির্ণয় করো। প্রশ্নটা আরেক ভাবেও আসতে পারে যে তুতে পানির শতকরা পরিমাণ কত, আর শতকরা পরিমাণ মানে কিন্তু শতকরা সংযুতি, দুটা কথা কিন্তু একই, বুঝতে পারলে? ওকে ভেরি গুড। তার আগে আমাদের জানতে হবে না তুত জিনিসটা কি। তুত তোমরা কোনোদিন দেখিস? দেখো তুত দেখিস তুমি? ওকে তুত ওই যে আমার বাড়িতে আছে তুত, ওই যে সুইমিং পুল আছে না, সুইমিং পুলে পানি দেখতে কি সুন্দর নীল কালার, দেখছ? ওখানে এই তুত দেওয়া হয়। তুত দেওয়ার কারণে পানিটা নীল হয়, পানি পরিষ্কারের জন্য না, তুতের কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা। আমি আনছিলাম জীবাণু মারার জন্য, গাছ কাটি, গাছের ডাল কাটে ওখানে ডালের মধ্যে লাগিয়ে দিই যেন ওখানে ছত্রাক না ধরে, বুঝতে পারলে? নীল কালার হয়। দেখো কিছু কিছু গাছের দেখবে গোড়া নীল কালার হয়, রং করা থাকে, ওটা তুত দিয়ে করা হয়। এখন তুতের সংকেতটা আমাদের জানতে হবে না? হ্যাঁ দেখো তুতের সংকেত হচ্ছে কপার সালফেট পেন্টাহাইড্রেট। কপার সালফেট পেন্টাহাইড্রেট, পেন্টা মানে 5, হাইড্রেট মানে পানি, তাহলে 5টা পানি আছে নাকি? ওকে তাহলে এর নামটাও একটু নিচে লিখেই দেই। এটা কিন্তু পরীক্ষায় এত আসে, এটা কিন্তু এই তুত কিন্তু পরীক্ষায় এতই আসে। তুত একটা, ফিটকিরি কম আসে। কপার সালফেট পেন্টাহাইড্রেট, কপার সালফেট পেন্টাহাইড্রেট বা কপার সালফেট 5 অণু পানি। আচ্ছা এটাকে ইংরেজিতে বলা হচ্ছে ব্লু ভিট্রিয়ল। একটা বিষয় মাথায় রাখবে, দেখো এই কপার সালফেটের সাথে যদি পানি থাকে তাহলে এর কালারটা হয় নীল, আর যদি কপার সালফেট থেকে পানিটাকে যদি উধাও করে দেওয়া হয় তাপ দিয়ে পানিটাকে নষ্ট করে দেওয়া হয়, পানিটা যখন উড়ে যাবে তখন পড়ে থাকবে কি শুধু কপার সালফেট, এটা হয়ে যাবে সাদা, বুঝতে পারলে? একদম সাদা হয়ে যাবে। তুই কেমনে জানলি সাদা হবে? কেমনে জানলি? ওরে বাপরে, উল্টা পাল্টা বুঝছে, দেখো কি বুঝলো। ওকে তাহলে তুতের আণবিক সংকেত কত বুঝি? সঠিকই বুঝিছে। গল্প আছে এরকম, পাগলা ঘরে তো পাগলা আছে, 3 পাগলা, এখন ওদের পরীক্ষা নিয়ে ছাড়ে দিবে যে প্রশ্ন করবে, অঙ্ক ধরবে, অঙ্ক যদি পারে তার মানে ওই ভালো হয়েছে, ওকে এখন ছাড়ে দিবে, ঠিক আছে?
তো প্রথম জনক ধরিছে উল্লাপাল্টা অ্যান্সার দিছে, বুঝতে পারছ? দ্বিতীয় জনক অ্যান্সার দিছে, ওমা দিচ্ছে উল্লাপাল্টা অ্যান্সার। তার মানে এরা পাগলাই আছে, ভালো হয়নি, এ যাও তোরা আবার ওদের ধরে নিয়ে যায়, পাগলা করতে আবার রাখছে। 3 নম্বর যাই ধরেছে প্রশ্ন, প্রথম ধরেছে, ধরার সাথে সাথে সঠিক অ্যান্সার দিছে, ঠিক আছে? তার মানে এই তো ভালো হয়েছে, তাহলে তো একটা এখন ছাড়ে দেওয়া লাগবে। এখন প্রশ্ন করতেছে কেমনে অ্যান্সার দিলি বলতো, সঠিক অ্যান্সার কেমনে হলো? কত করে আগের দুজনে যা করেছে ওই দুজনে আমি যোগ করে দিচ্ছি। তোমার কাছে কিন্তু আরো বড় পাগলারি, ঠিক আছে? তো ওকে আবার রেখে দিছে, তোর অবস্থা হয়েছে সেই অবস্থা, বুঝছিস? দুধের আণবিক ভর, কপার কত? কপার হলো 63.5। কপার কয়টা আছে ভালো করে তাকাও, এখানে একটা কপার আছে। সালফার কয়টা আছে? একটা, 32। অক্সিজেন কয়টা আছে? এটা 4টা অক্সিজেন, এখানকার 5টা অক্সিজেন, ভালো করে তাকাও। তাহলে এখানে 4টা অক্সিজেন, এখানে 4টা অক্সিজেন, এখানে 5টা অক্সিজেন, এই মিলে 4 আর 5 9টা অক্সিজেন। তাহলে এটা অক্সিজেন হলো 16 গুণন 9। হাইড্রোজেন কয়টা আছে? 5, এখানে 2টা, তার সাথে 2 গুণন আছে, 5 দুগুণে 10টা। তাহলে হাইড্রোজেনের আণবিক ভর হলো 1, তাই না? তাহলে 1 গুণন এখানে 10টা আছে, এই জন্য 10 হলো এখানে। একটা পানির অণুর মধ্যে হাইড্রোজেন কয়টা থাকে? 5টা। একটা অণুর মধ্যে মেজাজটা গরম। তাহলে H2O কয়টা হাইড্রোজেনের এখানে পরমাণু আছে? 2টা। তাহলে এরকম যদি 5টা নেই, 5টা অণু নেই, 5টা অণু নেই, কটা থাকবে? 10টা। 5টা অণুর মধ্যে কটা থাকবে? 2টা করে। এত বোঝা লাগবে আমার কেন? 5টা একসাথে কি হয়ে আছে? সহজ ভাবে বুঝলেও তো হয়। 5 দুগুণে 10টা, তাহলে 63.5। এটা হলো কপার। সালফার হচ্ছে 32 আর 16 গুণন 9, এটা অক্সিজেন 144 আর 10 একে 10, 249.5। কথা বলো না, 249.5। দেখো তুতের আণবিক ভর পালাম 249.5। এবার দেখো কপারের শতকরা সংযুতি, কপারের পরিমাণ কত আছে এখানে? কপারের পরিমাণ 63.5, মোট হলো 249.5 গুণন 100%। এটা ক্যালকুলেশন করব। তাহলে এটা হলো 25.45, 25.45 এত পার্সেন্ট। কপার গেল। এবারে সালফার। দেখো সালফারের শতকরা সংযুতি উপরে কত হবে সাদিয়া? উপরে কত হবে? সালফার কোনটা? এটা না, 32। দেখা পাচ্ছ না তুমি সালফার কোনটা? দেখা না পারলে তোমরা নিচে নিচে লিখবে। এটা হলো কপার নাকি, এটা হলো সালফার, আর 144 এটা কার? এটা অক্সিজেনের পাইছি, আর এটা হাইড্রোজেনের পাইছি। তাহলে সালফারের শতকরা সংযুতির সালফারের পরিমাণ আছে এখানে টোটাল 32, নিচে মোট 249.5 গুণন 100। এটা ক্যালকুলেশন করি, তাহলে এটা হলো 12.82 এত পার্সেন্ট সালফার হলো। সালফারের পরে এবার বের করবো হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের শতকরা সংযুতি, টোটাল অক্সিজেন কত আছে? 144, নিচে হচ্ছে 249.5 গুণন 100%। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করব। 144 গুণন 100, 249.5, 249.5, 57.71। এটা হলো 57.71%। দেখো এবারে হাইড্রোজেনের শতকরা সংযুতি, টোটাল হাইড্রোজেন আছে হলো এখানে 10 নাকি?
মোট হলো 249.5। মিলা গল্প করিস না। এবার দেখো অথবা উত্তরটা দেব, তুতে পানির শতকরা সংযুতি নির্ণয় করতে হবে। এটা হলো তুতের সংকেত, তাই না? তুতের সংকেত মধ্যে এই জিনিসটা হলো পানি, নাকি? কয় অণু পানি আছে? 5 অণু পানি। এখন এই পানির শতকরা সংযুতি নির্ণয় করতে হবে, শতকরা কি পরিমাণ পানি আছে। এটা কিন্তু এমসিকিউ আসে। তাহলে আমরা যেটা অ্যান্সার বের করব, এই অ্যান্সারটা যদি মুখস্থ রাখতে পারো, তার মানে আর কষ্ট করে বের করা লাগবে না, আসার সাথেই টিক চিহ্ন মারে দিলে, নাকি? ওকে, ভেরি গুড। তাহলে এখন আমার কল্পনা করতে হবে এই সবগুলা মিলে একটা জিনিস, তাই না? একটা মৌলের মতো কাজ করবে, বুঝতে পারছো? মনে করতে হবে পুরোটা মিলে একটা জিনিস, একটা প্যাকেট। ওকে, দেখো তুতের আণবিক ভর, এখানে এই কাহিনীটা ঘটবে। দেখো কপারের হলো 63.5, নাকি? যোগ, এবার দেখো সালফার, সালফারে কত? 32, নাকি? সালফারে 32। তারপরে এবার কত বলো তো? অক্সিজেনে কত? আগে হিসাব করেছিলাম এইভাবে, দেখো এখানে নিয়েছিলাম অক্সিজেন কয়টা? 4টা। ওখানকার অক্সিজেন 5টা, টোটাল অক্সিজেন হয়েছিল 9টা। কিন্তু এবার তো এভাবে হিসাব করা যাবে না। তাহলে ওই সবগুলা 5টা পানির অণু মিলে আলাদা, তাই না? একটা, তার মানে এখানে অক্সিজেন কয়টা তাহলে? 4টা। তাহলে 16 গুণন 4। তাহলে এবারে এই পুরো প্যাকেটটা একটা কাজ করতে হবে। দেখো পুরো প্যাকেট মিলে দেখো 5, নাকি? 5 ব্র্যাকেট হাইড্রোজেন 1 গুণন 2 যোগ অক্সিজেন একটা আছে 16, তাই না? দেখো পুরো একবার দেখো 5টা পানির অণু লিখলাম, দেখো 5টা পানির অণু দেখো এখানে। এবার একটু ক্যালকুলেশন করি, 63.5 যোগ 32, 4 এখানে 64 যোগ পুরাটা মিলে 2 কে 2 16, 16 দিয়ে 18, তাহলে 5 গুণন। তাহলে এই যে পানির পরিমাণ হলে কিন্তু এই জিনিসটার দিকে তাকাও, পানি তাহলে কতখানি আছে এখানে? 90 গ্রাম পানি আছে। এখন কল্পনা করতে হবে এইটা হলো একটা মৌলের মতো, নাকি? আগে যেভাবে হিসাব করছি ওইরকম। তাহলে পানির শতকরা পরিমাণ দেখা, যেভাবে লিখবো পানি এর শতকরা পরিমাণ, দেখো শতকরা পরিমাণ বা সংযুতি একই কথা, তাই না? কত? তাহলে টোটাল পানি কত আছে এখানে? পানি আছে 90 গ্রাম। আচ্ছা, আর সবগুলো মিলে যোগ করে কত হয়েছে? যোগটা করি, যোগটা তো করাই হয়নি। হ্যাঁ, ওই একই তো হবে, আগেরটাই তো হবে। এখানে আমাদের তো এটাতে দুটি আছে, তাই না? তাহলে দেখো সবগুলো যোগ করা হয়েছে 249.5। তাহলে পানি এর শতকরা পরিমাণ বা সংযুতি, তাহলে পানির পরিমাণ হচ্ছে 90, উপরে 90, আর মোট সবগুলা যোগ করে হচ্ছে 249.5, যেহেতু শতকরা গুণন 100। শতকরা পানি আছে 36.07%। মনে রাখো অ্যান্সারটা হবে 36। এরকম এমসিকিউ কিন্তু অনেক আছে কিন্তু। হ্যাঁ, 36.07% পানি থাকে তুতের মধ্যে। ক্লিয়ার? মুখস্থ করে রেখে দিও। দেখো একটা হোমওয়ার্ক দিলাম, সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট সংকেত বলো। সোডিয়ামের হাত হলো 2, কার্বনেট CO3। সোডিয়ামের হাত হলো 1, এক হাত দিয়ে কার্বনেট ধরলো, কার্বনেটের হাত হলো 2, 2 হাত দিয়ে সোডিয়াম ধরলো, নাকি? সোডিয়াম কার্বনেট এর শতকরা, সোডিয়াম কার্বনেটের শতকরা সংযুতি নির্ণয় করো। প্রশ্নটা কিন্তু অন্যভাবেও বলতে পারে যে সোডিয়াম কার্বনেটে অক্সিজেনের শতকরা পরিমাণ বের করো। তখন কি করবো আমরা? শুধু অক্সিজেনটা বের করবে, সোডিয়াম কার্বনেটে বের করার প্রয়োজন নাই। যখন উল্লেখ করে বলবে শতকরা পরিমাণ, অনেক সময় শতকরা সংযুতি এই কথাটাও বলবে না, বলবে শতকরা পরিমাণ বের করা, একই কথাই। ক্লিয়ার? ওকে। দেখো আগের অঙ্কটার এটা উল্টা, শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করতে হবে। এর আগে করেছিলাম কি? শতকরা সংযুতি নির্ণয় করেছিলাম। তো এবারে উল্টাটা, এবার শতকরা সংযুতি তোমাকে বলেই দিবে। এবার তোমার যৌগটা কি সেটা তোমাকে বের করতে হবে। যৌগের সংকেত 2 প্রকার হয়, একটা হলো স্থূল সংকেত আর একটা হলো আণবিক সংকেত হয়। যেমন
বেনজিনের কথা যদি বলি আমি, বেনজিনের সংকেত হচ্ছে C6H6, তাহলে এইটা হচ্ছে বেনজিনের আণবিক সংকেত। আর স্থূল সংকেত হলো, কাটাকাটি করলাম এটা এটা, তো থাকলো কি CH, তাহলে CH-টা হলো স্থূল সংকেত, আর C6H6 এটা হলো আণবিক সংকেত। তাহলে এটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে আণবিক সংকেতে অণুতে পরমাণুর সঠিক সংখ্যা প্রকাশ পায়, যে একটা অণুতে কয়টা পরমাণু আছে এটা সঠিক সংখ্যাটা প্রকাশ পায়। আর স্থূল সংকেতে অণুতে পরমাণুর অনুপাত প্রকাশ পায়। অনুপাত কি অনুপাতে আছে? 1:1 অনুপাতে আছে। এটা ক্লিয়ার? এই তাহলে দেখো শতকরা সংযুতি দেওয়া আছে, ওখান থেকে আমরা এবার প্রথমে দেখো, যদি যদি আণবিক ভর দেওয়া থাকে তাহলে তুমি আণবিক সংকেত বের করতে পারবে। যদি আণবিক ভর না দেওয়া থাকে তুমি স্থূল সংকেত বের করতে পারবে। তাহলে আণবিক সংকেত বের করার জন্য অবশ্যই আণবিক ভর দেওয়া থাকতে হবে। কোন কোন ক্ষেত্রে স্থূল সংকেত যা হয় আণবিক সংকেত তাই হয়, একই হয়। দেখো প্রথমে ওই যে শতকরা পরিমাণটা লিখি। হাইড্রোজেন 2.04%। আজকে প্রথমে শতকরা পরিমাণগুলো আমি লিখলাম। শতকরা পরিমাণকে স্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। স্ব মানে তো বোঝা নাকি নিজ নিজ। হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1, তাহলে এই শতকরা পরিমাণ এটা ভাগ দিব 1 দিয়ে। সালফারের পারমাণবিক ভর হলো কত মিলা? 32, তাহলে এটা ভাগ দিব 32 দিয়ে। অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16, তাহলে এটা ভাগ দিব 16 দিয়ে। দেখো এগুলো ভাগ করে এটা তো এটাই পাবো 2.04, 1.02, 4.08। দেখো এইটা ভাগ করে পেলাম এইটাই। সালফারের ক্ষেত্রে 32 দিয়ে ভাগ দিয়ে পেলাম এইটা। অক্সিজেনের শতকরা পরিমাণকে 16 দিয়ে ভাগ দিয়ে পেলাম এইটা। এবার দেখো সবচাইতে ক্ষুদ্রতম সংখ্যা যেটা হবে ভাগ করার পর সবচাইতে ছোট যেটা হবে এখান থেকে, সবচাইতে ছোট সংখ্যা কত? 1.02। এইটা দিয়ে এবার সবগুলা ভাগ করব, সবচাইতে ছোটটা দিয়ে। সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা 1.02 দ্বারা প্রত্যেককে ভাগ করে পাই। তাহলে এই যে হাইড্রোজেনের পরিমাণটা পাবো, হাইড্রোজেনের পরিমাণ ছিল 2.04, এটা ভাগ দেব 1.02 দিয়ে, তাহলে এটা হবে আসবে হলো 2 আসবে। তারপর সালফারের ক্ষেত্রে 1.02 ভাগ 1.02, এটা আসবে হলো 1 আসবে। অক্সিজেন 4.08, এটা কিন্তু ভাগ দিয়ে 1.02 দ্বারা, তাহলে এটা আসবে, এটা হলো 4 আসবে। তাহলে এই যে ফাইনালি ভাগ করার পর যেটা পাবো এইটাই হবে হলো এই সংখ্যাগুলাই হবে হলো আমাদের পরমাণুর সংখ্যা। পরমাণুর সংখ্যা কি অনুপাতে আছে? পরমাণুর সঠিক সংখ্যা না, পরমাণুর সংখ্যার এগুলা অনুপাত। এই অনুপাতে আমাদের ওই যৌগের মধ্যে পরমাণুগুলো আছে। অর্থাৎ হাইড্রোজেন আছে হলো 2টা, তাহলে এই যে এখানে হাইড্রোজেন 2টা আছে। সালফার কয়টা আছে মিলা? সালফার একটা, এক হলে দেওয়া লাগলো না, এক লেখা দরকার না। তবে অক্সিজেন আছে হলো 4টা। তাহলে এইটা হলো আমাদের ওই যৌগটার স্থূল সংকেত, কিন্তু আণবিক সংকেত নয়। স্থূল সংকেত হয় হলো এটা একটা রেশিও, এটা একটা অনুপাত। এটা আসলে কাটিছি কোন একটা কিছু যে কাটাকাটির পর একটা অনুপাত পাইছি, তাই না? আচ্ছা বলতো কত দিয়ে কাটছি ওটা আমরা জানি? জানি না। ধরে নিলাম n দিয়ে কাটছি, এই যে এর সাথে একটা এক্সট্রা করে n গুণ দিলাম। এখন যদি n এর মান আমি বের করতে পারি, বের করে যদি এখানে n এর মানটা বসে দেই, তাহলে ওই n টা গুণ করে দিলেই তো আমরা পাবো এটার আণবিক সংকেত। তাহলে যেহেতু আণবিক সংকেত আমি এটা ধরছি, আমার হাতে উদ্দীপকে দেওয়া আছে কি আণবিক ভর, তার মানে যেটা দেওয়া থাকে আমরা সেটাই বের করি, তাই না? তাহলে আণবিক সংকেত আমি জানি, তাহলে অতএব আণবিক ভর, আণবিক ভর হাইড্রোজেনের কত? 1 গুণন 2, সালফারের 32, অক্সিজেনের 16 গুণন 4, এর সাথে গুণ দেবো একটা n, তাহলে এইটা হিসাব করে পেলাম 98, তার সাথে আছে n।
তাহলে প্রশ্ন মতে 98 n সমানই তাহলে 98, তার মানে n এর মান পেলাম 98 ভাগ 98 অর্থাৎ 1। এই 1টা তুমি যখন বসিয়ে দিবে এখানে তাহলে এটাই পাবে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের স্থূল সংকেত যা হয় আণবিক সংকেত তাই হয়। তাহলে অতএব আণবিক সংকেত হচ্ছে H2SO4 গুণন এখানে n এর মানটা বসিয়ে দিলাম 1, অর্থাৎ এইটাই হলো সালফিউরিক অ্যাসিডের স্থূল সংকেত H2SO4, আণবিক সংকেত H2SO4, দুটো একই। এই অঙ্কটা আগের অঙ্কের মতোই। একটি যৌগে মৌলের শতকরা সংযুতি, কার্বন হচ্ছে এত %, হাইড্রোজেন হচ্ছে এত % আছে। ওই যৌগের বাষ্প ঘনত্ব 39 হলে স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় করো। দেখো স্থূল সংকেত নির্ণয় করতে না ওই যে ভরের কোনো প্রয়োজন নাই, তাহলে এটা দেওয়া থাকলো কি না থাকলো সেটা কোনো বিষয় নয়। তাহলে শতকরা সংযুতি দেওয়া আছে মানে আমি স্থূল সংকেত জানি। তাহলে আণবিক সংকেত নির্ণয় করার জন্য আমার লাগে আণবিক ভর, কিন্তু এখানে আণবিক ভর দেওয়া আছে? দেওয়া নাই। কি দেওয়া আছে? বাষ্প ঘনত্ব দেওয়া আছে। তাহলে বোঝাই যাচ্ছে বাষ্প ঘনত্ব থেকে আমাদের আণবিক ভরটা বের করে আনতে হবে। তো আমি যদি বাষ্প ঘনত্বের সাথে একটা 2 গুণ করে দেই তাহলেই পাবো আণবিক ভর, কারণ আমরা জানি আণবিক ভর হলো বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয়। নতুন একটা তথ্য মিলা, কি বললাম? ঘোড়ার ডিম উল্টাটা কয়ে বসছিল, একই হলে কেমন? আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ, তাহলে বাষ্প ঘনত্ব দেওয়া থাকলে তার সাথে 2 গুণ করে দিলে পাবো আণবিক ভর। তার মানে আণবিক ভর আমাদের দেওয়াই আছে 78 নাকি? এর সাথে 2 গুণ করলে কি হবে? 78। এই আগের অঙ্কটাই একই। তাহলে শতকরা পরিমাণটা লিখি, কার্বন শতকরা পরিমাণকে স্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। তাহলে দেখো কার্বনের শতকরা পরিমাণ ছিল 92.31%। কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, এটা 12 তে ভাগ দিলাম। হাইড্রোজেন 7.6, সরি এখানে পার্সেন্টেজ হবে না, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। তাহলে এইটা ভাগ করে পেলাম হচ্ছে 7.69, আর এইটা ভাগ করে পেলাম 7.69। দেখো এইটাও পেলাম 7.69, এইটাও পেলাম 7.69। তাহলে বলো কোনটা ক্ষুদ্রতম? তাহলে যে কোনো একটা নিলেই হলো, তাই না? দুটো তো একই। তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যা 7.69 দ্বারা প্রত্যেককে ভাগ করে পাই। তাহলে ভাগ করি, কার্বনের 7.69, এটাকে ভাগ দিলাম 7.69 দ্বারা, তাহলে অ্যান্সার আসলো 1। হাইড্রোজেন 7.69, এটাকে ভাগ দিলাম 7.69, তাহলে এটাও আসলো 1। তার মানে দেখো এই যৌগের মধ্যে কার্বন আর হাইড্রোজেন 1:1 অনুপাতে আছে। অতএব স্থূল সংকেতটা হচ্ছে কার্বন একটা, হাইড্রোজেনও একটা, এক আমি দিলাম না। তাহলে ধরি আণবিক সংকেত কি করতে হয়? স্থূল সংকেত যা থাকে তার সাথে একটা n গুণ দিতে হয়। C6 এর সাথে একটা n দিলাম। তাহলে এখান থেকে আমরা আণবিক ভরটা বের করি। কার্বনের হচ্ছে 12, হাইড্রোজেনের হচ্ছে 1, তার সাথে আছে n, তাহলে 12 আর 1 এ 13n। তাহলে আণবিক ভর আমরা পেলাম 13n। তার মানে আমাকে এখন উদ্দীপক থেকে আণবিক ভর এবার বের করে আনতে হবে, বের করে বলবো এটা সমান ওইটা। আমরা জানি আণবিক ভর সমান 2 গুণন বাষ্প ঘনত্ব, তাহলে 2 গুণন বাষ্প ঘনত্ব হচ্ছে 39, 2 গুণে 78 গ্রাম। তাহলে এইটা ছিল, এটাও ছিল আণবিক ভর, এইটাও আণবিক ভর। তাহলে প্রশ্ন মতে এইটা সমান এইটা। প্রশ্ন মতে 13n সমান 78, বা n সমান 78 ভাগ 13, 78 ভাগ দিলে 26, 3 তেরা 39, 39 দুগুণে 78, 6। তাহলে n এর মান পেলাম 6। দেখো এই n এর মান নিয়ে যা এই যে আণবিক সংকেত ধরেছিলাম ওখানে বসে দিব। তাহলে অতএব আণবিক সংকেত, ওই যে আণবিক সংকেত ওখানে C6, তার সাথে ছিল একটা n,
C6N এর মান হলো 6, 6টা গুণ করে দেই, কত হবে দেখো তো, C6H6। এটা কি, এটা কিসের সংকেত? বেনজিন। তার মানে যৌগটা ছিল বেনজিন।